আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজরিন রহমান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিব। গত ক্লাসে আমি প্রাণীর জগতের শ্রেণীবিন্যাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতা বজায় রেখে আবার সেটার বাকি অংশটুকু নেব। গত ক্লাসে আমি তোমাদের এই যে আলোচনা করেছিলাম যে পৃথিবীতে বিভিন্ন ধরনের শ্রেণী প্রাণী বসবাস করে, তাদের কারোর সাথে করে মিল নেই, গঠনগত প্রকৃতিগত কোনো সমস্যাতেই মিল নেই। আবার এই কথা আমি বলেছিলাম এই যে পাঠ 2 থেকে 5-এ অমেরুদণ্ড প্রাণী শ্রেণীবিন্যাস পড়া থেকে আমি বলেছিলাম অমেরুদণ্ড প্রাণী শ্রেণীবিন্যাসে 9টি পর্বে ভাগ করা হয়েছে। তার মধ্যে 8টি হচ্ছে, প্রথম 8টি হচ্ছে অমেরুদণ্ড প্রাণী, আর একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী। পরপর আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। এই যে দেখো পরিফেরা, কাছে আসুন, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা আর করাটা। তার মধ্যে প্রথম 8টা হচ্ছে অমেরুদণ্ড প্রাণী আর একটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী। আমি আজকে সেই পর্বগুলার যতদূর পারি চেষ্টা করব পর্বগুলার নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। পর্ব 1 হচ্ছে পরিফেরা। পরিফেরা পর্ব 1। পরিফেরা হচ্ছে তোমাদের প্রথম পর্ব, সেটা হচ্ছে স্বভাব ও বাসস্থান। স্বভাব ও বাসস্থান, পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এরা সামুদ্রিক, আবার কেউ কেউ আবার পৃথিবীর সর্বত্রে এদের দেখা যায়। আবার কোনো প্রাণী আবার স্বাদু পানিতেও বসবাস করে এবং দলবদ্ধভাবে থাকে। কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র থাকে, সামুদ্রিক বা স্বাদু পানিতে বসবাস করে। স্বাদু পানিতেও থাকে আবার এরা দলবদ্ধভাবে বসবাস, দলবদ্ধভাবেও বসবাস করে। এই হচ্ছে পরিফেরা পর্বটি। খুবই সংক্ষিপ্ত ভাবে লিখেছি। স্পঞ্জ নামে পরিচিত, সামুদ্রিক, স্বাদু পানিতে বসবাস করে, দলবদ্ধভাবে এরা থাকে। কিছু কিছু আবার স্বাদু পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। এবার আমি তোমাদের লিখি সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্যটা কি? সাধারণ বৈশিষ্ট্য। সরলতম বহুকোষী প্রাণীরা। সরলতম 1 নম্বর হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। 2 নম্বর হচ্ছে দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। আমি তোমাদেরকে ছবি আঁকি দেখা দিব, তারপরে বলবো। এই ছিদ্র দিয়ে পানি এবং অক্সিজেন চলাচল করে। পানি, আর আমি সংক্ষিপ্ত ভাবে লিখছি, পানি, অক্সিজেন, এগুলা কি করে? অক্সিজেন
খাদ্য বস্তু খাদ্য প্রবেশ করে, প্রবেশ করে পানির সাথে, পানির সাথে সাথে। আচ্ছা, আমি তোমাদের একটু ছবি আঁকিয়ে দেখাই এখানে একটা, পরে আমি একটু বৈশিষ্ট্য বলছি। খুবই সংক্ষিপ্তভাবে ছবি আঁকালাম। এই যে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে ছিদ্র দিয়ে পানির সাথে অক্সিজেন ও খাদ্য প্রবেশ করে। কোন 3 নম্বর হচ্ছে কোন পৃথক সুগঠিত টিস্যু অঙ্গ ও তন্ত্র থাকে না। আমি একটু এই কথাটা বলি। টিস্যু, দেখো টিস্যু মার্ক করো, টিস্যু অঙ্গ আছে, সে দেখো তন্ত্র। এটা আমি একটু নিয়ে কোনো পৃথক সুগঠিত টিস্যু অঙ্গ ও তন্ত্র থাকে না। হ্যাঁ, এখন টিস্যু কাকে বলে? উদাহরণটা হচ্ছে বলে দিই, স্পঞ্জিলা। উদাহরণ এই টিস্যু কাকে বলে? টিস্যু বলে, এই যে টিস্যু বলে একই স্থান থেকে উৎপত্তি হয়, একই উৎস থেকে উৎপত্তি এবং একই আকৃতি হয়ে থাকে এবং একই ধরনের কার্য সম্পাদন করে, তাকে টিস্যু বলে। এই যে টিস্যু তার মধ্যে আমরা জানি আবরণী, প্রাণীদের আবরণী টিস্যু, তারপরে হচ্ছে যোজক টিস্যু, স্নায়ু টিস্যু, যোজক টিস্যু, তারপরে স্নায়ু টিস্যু। হ্যাঁ, এগুলা স্নায়ু টিস্যু, এই থেকে বলে টিস্যু। এই যে, আর উদ্ভিদের মধ্যে আছে ভাজক টিস্যু, স্থায়ী সরল টিস্যু ইত্যাদি। আর অঙ্গ, একাধিক টিস্যু মিলে কি হচ্ছে অঙ্গ। একাধিক টিস্যু যখন এক বা একাধিক টিস্যু সমানে গঠিত নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম, তাকে বলা হয় অঙ্গ। যেমন আমাদের অঙ্গ, বিভিন্ন রকম অঙ্গ আছে, হাত পা চোখ, তারপরে অঙ্গ। একাধিক অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়। একাধিক অঙ্গ মিলে, এই যে একাধিক টিস্যু মিলে অঙ্গ, আর একাধিক অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়, যেমন স্নায়ুতন্ত্র, পরিপাক তন্ত্র ইত্যাদি। আর উদাহরণ বলেছি স্পঞ্জিলা, এই যে আমি বলেছি এই যে অসংখ্য ছিদ্র থাকে, চলাচল করে পানির সাথে। আশা করি এইটুকু বর্ণনা তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের আছে বইয়ে 2 নম্বর। এই যে আমি আবার বলে দিচ্ছি, আমাদের সময় কম, তাও একটু বলে দিই। সরলতম বহুকোষী প্রাণী, দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্র দিয়ে পানির সাথে অক্সিজেন ও খাদ্য প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত টিস্যু অঙ্গ ও তন্ত্র থাকে না। টিস্যুর উদাহরণ দিতে গিয়ে আমি একটু বলেছি, আর টিস্যু কাকে বলে? একই থেকে উৎপত্তি হয়ে, একই উৎস থেকে উৎপত্তি হয়ে একই ধরনের আকৃতি একই কার্য সম্পাদন করে টিস্যু বলে। টিস্যুগুলোর নাম লিখিয়েছি আবরণী টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। তোমরা উপরে ক্লাসে এগুলা ভালোভাবে আরো বুঝতে পারবা। একাধিক টিস্যু মিলে একাধিক অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়। আচ্ছা, এবার আমি পর্ব 2-এ চলে যাব। এটা একটু মুছিয়ে দিচ্ছি আমি। পর্ব 2-এ চলে যাব। পর্ব 2-এর নাম হচ্ছে নিডারিয়া। পর্ব 2 হচ্ছে নিডারিয়া। নিডারিয়া পর্বের স্বভাব এবং বাসস্থানকে আমরা একটু বলি। নিডারিয়া পর্বের এই পর্বের ইতিমধ্যে সিলেন্ট্রিওটা নামে পরিচিত। এর আগে এটা হচ্ছে নিডারিয়াটা হচ্ছে
এটা নামে পরিচিত, নামে পরিচিত পরিচিত। আচ্ছা, স্বভাবীয় বাসস্থানকে বলি। আচ্ছা, পৃথিবীর প্রায় সর্বত্রই এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক, তবে কিছু কিছু অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক। সামুদ্রিক কিছু কিছু খাল বিলেও থাকে, খাল বিলেও স্বাদু পানিতেও দেখা যায়। হ্যাঁ, স্বাদু পানিতেও দেখা যায়। এরা দলবদ্ধ, স্বাদু পানিতে থাকে, এরা দলবদ্ধ ভাবে চলাচল করতে থাকতে পছন্দ করে। কোনো দলবদ্ধ আবার কোনো পাতার সাথে, গাছের সাথে, তারপরে পাতার সাথে এরা আটকে থাকতে থাকে, সাধারণত থাকে। হ্রদ, বিল, তারপরে হচ্ছে ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ আকৃতি থাকে, বিচিত্র বর্ণ, চিত্র বর্ণ ও আকৃতি হয়ে থাকে, আচ্ছা, তারপরে এরা বলেছি আমি দলবদ্ধভাবে থাকে। তারপরে হচ্ছে গাছের সাথে, এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, তারপরে কোনো কিছুর সাথে আটকে থাকতে বলে মুক্তভাবে সাঁতার কাটে। আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্য, এদের সাধারণ বৈশিষ্ট্য দেহ দুটি, সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে বলি দেহ দুটি ভূনীয় কোষ স্তর দ্বারা গঠিত, কোষ স্তর দ্বারা গঠিত। এদের দেহের বাইরের দিকটাকে বাইরের দিককে বলে স্তরটি একটোডার্ম ও ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। পরিচিত। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে দেহ গহ্বরকে সিলিন্ডার বলে। দেহ গহ্বরকে বলে। আচ্ছা, আর এন্ডোডার্মে নিডোবাস নামক এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। একটোডার্মে নিডোব্লাস্ট নামে বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই হচ্ছে, আর আমি একটু বলে দিই তোমাদেরকে, এই যে দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে, আর এটা হচ্ছে এরা একাধারে পরিপাকে অংশগ্রহণ করে। আর একটোডার্মে নিডোব্লাস্ট নামে যে বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে, এই কোষটা কি করে বিভিন্ন ধরনের আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশ নেয়। আচ্ছা, আর এর উদাহরণ হিসেবে বলতে পারি হাইড্রা। উদাহরণ একটা, আমি কত খুব সুন্দর একটা ছবি আঁকতে পারি না বাবা, তারপর আমি একটু চেষ্টা করছি। আচ্ছা, উদাহরণ হচ্ছে হাইড্রা। উদাহরণ
ওভিরিয়া। হাইড্রা এই হচ্ছে তার নিডারিয়া পর্বের স্বভাব ও বাসস্থান। এছাড়া সামুদ্রিক খাল বিল স্বাদু পানিতে থাকে, দলবদ্ধ হয়ে গাছের সঙ্গে আটকে থাকে, বিচিত্র বর্ণ ও আকৃতি হয়ে থাকে। আর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ দুটি ভূমি ও কোষস্থল দ্বারা গঠিত, বাইরের স্তরটিকে এক্টোডার্ম আর ভিতরটাকে এন্ডোডার্ম বলে। আর দেহ গহ্বরকে সেরেব্রাম বলে। আর এটা কি কাজে? পরিপাকে অংশগ্রহণ করে। পরিপাক ও সংবহনে অংশ নেয়, পরিপাক ও সংবহনে অংশ নেয়। আর এক্টোডার্মে নিডোপ্লাস্ট নামে একটা বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষটা হচ্ছে আত্মরক্ষা এবং চলনের কাজে সাহায্য করে থাকে। আজ তোমাদেরকে আমি এই হলো যে প্রথম পর্ব হচ্ছে পরিফেরা আর দ্বিতীয় পর্ব হচ্ছে নিডারিয়া, এই নিয়ে আলোচনা করলাম। এই হলো পর্ব 2। এখানে পর্ব 2 হতো, আমরা একটু ভুলে গেছে। পর্ব 2 হচ্ছে নিডারিয়া। এখন আমি তোমাদেরকে পর্ব 3 নম্বর পর্ব হচ্ছে তিন নম্বর পর্ব আমাদের 3 নম্বর পর্বের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে প্রথম পর্ব পরিফেরা, দ্বিতীয় পর্ব নিডারিয়া, তৃতীয় পর্ব হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের স্বভাব ও বাসস্থান একটু বলে দিই আমি তোমাদের। এই পর্বের প্রাণীগুলো জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এরা বেশ বৈচিত্র্যময়, এরা বহিঃপরিজীবী। এই পর্বের বহু প্রজাতি পরজীবী জীবী বা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে, বা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী হিসেবে এরা বসবাস করে। এরা অন্য জীবের দেহে বা বাড়ির ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বসবাস করে। কিছু আবার মুক্তজীবী হিসেবেও বসবাস করে। মুক্তজীবী হিসেবেও থাকে, কিছু হিসেবেও পাওয়া যায়। বেশ বৈচিত্র্যময় জীবন। বহিঃপরজীবী, অন্তঃপরজীবী হিসেবে সবার দেহে বসবাস করে। আবার কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত স্বাদু পানিতে থাকে, আবার লবণাক্ত পানিতেও পাওয়া যায়, বসবাস করে। এই পর্বে কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতেও বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহ চারটা। উভয় লিঙ্গ, এটা দেহ চারটা। খুব একটা ভালো আঁকাতে পারলাম না, কিন্তু এটা হচ্ছে এই চারটা দেহ
হচ্ছে উভয় লিঙ্গ। 2 নম্বর হচ্ছে বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। বহিঃপরজীবী আবার বা অন্তঃপরজীবী, কখনো কখনো অন্তঃপরজীবী বা অন্তঃপরজীবী। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। 4 নম্বর হচ্ছে দেহে শিখা অঙ্গ নামে একটা কোষ, শিখা অঙ্গ নামে বিশেষ একটা অঙ্গ আছে। যা এই শিখা অঙ্গটা কি কাজে সাহায্য করে? রেচন অঙ্গ হিসেবে। আমাদের যে রেচন অঙ্গ হিসেবে যে শিখা অঙ্গ নামে রেচন কাজে রেচন অঙ্গ হিসেবে থাকে। রেচন কার্য সম্পূর্ণ করে কে? শিখা অঙ্গ নামে পরিচিত, রেচন অঙ্গ কাজে নামে পরিচিত হিসেবে থাকে। আর 5 নম্বর হচ্ছে অস্থিতন্ত্র অসম্পূর্ণ ও অনুপস্থিত। এখানে একটু লিখে দিই 5 নম্বর অস্থিতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। হ্যাঁ, এটার উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি, তারপরে ফিতা কৃমি, এটা হচ্ছে ফিতা, এগুলা হচ্ছে উদাহরণ। এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। হ্যাঁ, এটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ চ্যাপ্টা, উভয় লিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী থাকে। কৃমি তো মানব দেহে বা মানব দেহের ভিতরে থাকে। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। তারপর দেহের শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, যা রেচন অঙ্গ নামে হিসেবে পরিচিত। আর অস্থিতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত থাকে। এই হচ্ছে তোমাদের আজকে আমি 3টা পর্ব বললাম। একটা হচ্ছে প্রোটোজোয়া, পরিফেরা, প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, এইটা বললাম তোমাদেরকে 3টা পর্ব। আগামী পর্বে আমরা আবার বাকি পর্ব নিয়ে, আগামী ক্লাসে আমি তোমাদের বাকি পর্বগুলো নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি এই পর্বগুলো পড়বা এবং পর্বগুলোর সাথে আমি তোমাদেরকে টিস্যু, তারপরে অঙ্গ তন্ত্র কাকে বলে সেটা একটু বললাম। তারপরে হচ্ছে গিয়ে পরিফেরা, মিডারিয়া, প্লাটিহেলমিনথেস পর্বগুলোর স্বভাব, বাসস্থান এবং বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই পড়বা। এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন আসে, নৈবেত্তিক প্রশ্ন আসে। তারপরে এদের স্বভাব, বাসস্থানে একটার সাথে একটা মিল আছে কিনা বা অমিলও থাকতে পারে, এগুলো তোমরা সমস্ত কিছু পড়বা। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।